জীবনের কিছু সময় আমরা হঠাৎ বুঝি সব কিছু ঠিকঠাক থাকলেও ভেতরে ভাঙন শুরু হয়েছে। মনে হয় যেন সব কিছু হারিয়ে ফেলছি ধীরে ধীরে। চারপাশ অন্ধকার, পরিবার থেকে দূরে সরে যাচ্ছে, অর্থ নেই, কাজ নেই, সম্পর্ক ভেঙে যাচ্ছে। এসব কিছুই কি কাকতালীয়, নাকি এর পিছনে আছে কোনো মহাজাগতিক সময়চক্র যেটিকে আপনারা বা আমরা সাড়ে সাথী হিসেবে চিনি? আজকের ভিডিওতে আমরা জানবো এই 7 বছরের সাড়ে সাথীর সময় মানুষ কিভাবে মানসিকভাবে বিধ্বস্ত হয় এবং তার প্রতিটা স্তর কিভাবে কাজ করে এবং সেই দুঃসময়কে কিভাবে মনস্তাত্ত্বিকভাবে সামলানো যায়। এই ভিডিওটা মূলত সাড়ে সাথী যে সমস্ত রাশির চলছে, কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি, এদের জন্য, এবং যে সমস্ত ব্যক্তি সাড়ে সাথী শুরু হবে তাদের জন্যও কিন্তু তৈরি করা হয়েছে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখছেন ওটা আমাদের কন্ট্যাক্টস নাম্বার। হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে ডিটেলস কিন্তু আমরা প্রেডিকশান অনলাইনেই গোপনীয়তা মেনটেন করে আপনাদেরকে করে দেবো, গাইড করে দেবো। আর হ্যাঁ, আরেকটা কথা, প্রত্যেকেই আপনারা যে যা সমস্যা নিয়ে আছেন সেই সমস্যাগুলোকে নিচের কমেন্ট বক্সে মেনশন করবেন। আমরা সেখান থেকে কিন্তু প্রতি শনিবার বিকেল 4টের সময় ভিডিও প্রোভাইড করব। আপনাদের মধ্যে থেকে প্রশ্নগুলো যেগুলো করবেন, একটি সিলেক্টেড প্রশ্ন নিয়ে তার বেসিসে ভিডিও বানিয়ে সেখানে সলিউশন বলবো। সবার আগে একটা জিনিস জেনে রাখুন, সাড়ে সাথীটা কী। সাড়ে সাথী হচ্ছে চন্দ্রের ওপর বেস করে সাড়ে সাথীটা হয় বা ঢাইয়া হয়। এখানে ঢাইয়ার আলোচনা করব না, সাড়ে সাথী আলোচনাটাই করছি। শনি যখন পরিভ্রমণকালে ট্রানজিটে বা গোচরে কোনো রাশির ওপর এসে উপস্থিত হয়, সেই রাশি, তার আগের রাশি আর তার পরের রাশিতে শনি জন্মকালীন একটি ফল দিয়ে থাকে, যেটিকে সাড়ে সাথী হিসেবে চিন্তা করা হয়। অর্থাৎ কি, একটি ঘরে 2.5 বছর করে থাকে বলে 2.5 + 2.5 + 2.5 করে 7.5 বছরের দীর্ঘ পরিক্রমা শনির চলে। জন্মকালীন হরোস্কোপে শনি যে পজিশানে আপনার বসেছিল সেই পজিশানে থেকে শনি কর্মফল দিতে শুরু করে বলে সাড়ে সাথীকে এইভাবে বিচার করা হয় 7.5 বছর ধরে। শনির গতি ও 3টি রাশি ছোঁয়ার কারণেই হয় সাড়ে সাথী। সবসময় ইম্পর্টেন্ট যেটা, শনি সাড়ে সাথীতে কোন কোন রাশির ওপর সর্বোচ্চ প্রভাবটা ফেলে। মেষ রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, মকর রাশি, কন্যা রাশি, তুলা রাশি, এই রাশিগুলির ওপর শনি কিন্তু মারাত্মক প্রভাব ফেলতে পারে। হ্যাঁ, কর্কট রাশির ওপরেও কিন্তু মারাত্মক প্রভাব ফেলে। তবে একটা কথা এখানে মনে রাখতে হবে যে শনির জন্মকালীন হরোস্কোপে অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ। শনি যদি খুব নেগেটিভ না থাকে, অতটাও কিন্তু ট্রাভেল সাড়ে সাথীর পেজে মানুষ কিন্তু করে না। আচ্ছা, কার কার সাড়ে সাথী সব থেকে কঠিন হয়? লগ্ন, রাশির অষ্টম বা চতুর্থে যদি শনি থাকে গোচরে, তখন খুব কঠিন হয়ে যাবে। এটাও খুব ইম্পর্টেন্ট। যদি লগ্নের অষ্টম ভাবের ওপর দিয়ে শনি পাস করে, সেটাও কিন্তু খুব মারাত্মক প্রভাব দিতে পারে। সাড়ে সাথীর সময়টা শুধু একটা বাহ্যিক দুঃখই যে পাবে মানুষ তা নয়, আত্মার ভিতরেও এক অব্যক্ত চাপ তৈরি হয়। এই চাপই বলতে পারে অবশ্যই যে আমাদের ভেতরে কী চলছে, এবং এই চাপই কিন্তু ধীরে ধীরে জীবনটাকেও বদলে দেয় সাড়ে সাথীর মধ্যে। সাড়ে সাথীর প্রথম পর্যায়ে কী হয়? বিশ্বাস ভেঙে যেতে পারে, চাকরি হারানো, সম্পর্ক ভেঙে যাওয়া, হঠাৎ করে আত্মবিশ্বাসের কিছু পতন হবে, নিজেকে দোষারোপ করবেন আননেসেসারি, বুঝতে পারবেন না কি করা উচিত না উচিত। দ্বিতীয় ধাপটা হচ্ছে সব থেকে মারাত্মক একটা ধাপ, যখন শনি আপনার চন্দ্রের ওপর থাকবে, আপনার যে রাশির ওপর দিয়ে, চন্দ্রের ওপর দিয়ে শনিটা পাস করে। মিডিল ফেজ যেটাকে বলা হয়, একাকিত্ব চরমে ওঠে, আত্মীয় স্বজনের অবহেলা, ডিপ্রেশনের মধ্যে ঢুকবেন, উদ্বেগ থাকবে, উৎকণ্ঠা থাকবে, চিন্তা থাকবে। আর শেষ ধাপে কী হবে? শনির শেষ ধাপটাতে হলো জেগে ওঠা আত্মা। অর্থাৎ কি, প্রথম স্তরটাতে যে ভুলগুলি আপনি করেছিলেন, ভুলের সূচনা করেছিলেন, দ্বিতীয় স্তরে তার ফলটা ভুগে, তৃতীয় স্তরে শনি আপনাকে কিছু নতুন দৃষ্টিভঙ্গি দেবে, আধ্যাত্মিক জাগরণ দেবে, কঠিন বাস্তবতা মেনে নিয়ে জীবনটাকে সামলাবার বা রেকটিফাই করার একটা কিন্তু সুযোগ তৈরি করবে, এবং মানসিকভাবে যে আনস্টেবিলিটি ছিল ধীরে ধীরে স্টেবল হবার দিকে নিয়ে যাবে। সাধারণভাবে শেষ পর্যায়ের সাড়ে সাথী, শেষ 2.5 বছর কিন্তু শনি খুব একটা খারাপ ফল দেয় না, সাধারণভাবে রিসার্চ করে কিন্তু দেখা গেছে। সাড়ে সাথীর প্রতিটি ধাপে মানুষ এক এক ধরনের মানসিক একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়। এই সময় তৈরি হয় সত্যিকারের আত্মচেতনা। এইবার সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, এই ভিডিওটা যেটার জন্য আমরা তৈরি করেছি, মনস্তাত্ত্বিকভাবে শনির প্রতিকার আপনি কিভাবে করবেন। দেখুন, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, মনস্তাত্ত্বিক প্রতিকার করার আগে একটা জিনিস আপনাকে একটু মাথায় রাখতে হবে, যে জিনিসটা কি। দেখুন, সাড়ে সাথী আলটিমেটলি কাজটা কি করে? আপনার জীবনের গতিটাকে স্তব্ধ করে দেয় এবং মাথাটাকে গুলিয়ে দেবে। যে কাজগুলো আপনার করার কথা না, সে কাজগুলো আপনাকে দিয়ে করাতে বাধ্য করবে, আর যেটা করার কথা সেখান থেকে আপনাকে দূরে সরিয়ে নিয়ে যাবে। তো তাই জন্যেই সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো মেডিটেশন। অর্থাৎ কি, মনের চঞ্চল গতিকে থামাতে হবে। কেন এটা জরুরি? সাড়ে সাতির সময় মন
অত্যন্ত মাত্রায় চঞ্চল থাকে, চিন্তার গতি এত বেশি হয় যে অনিদ্রা, দুশ্চিন্তা ও বিষণ্ণতা দেখা দেয়। ধ্যান সেই গতি কিন্তু থামাতে সাহায্য করে। কিভাবে ধ্যান করবেন? একটি শান্ত জায়গায় বসে চোখ বন্ধ করে 21 বার নিজের ইষ্টনাম জপ করতে পারেন। এরপর মনোযোগ দিয়ে নিজের কনসেন্ট্রেশনে একাগ্রভাবে মা দক্ষিণাকালীকে চিন্তা করতে পারেন। দিনে মাত্র 15 থেকে 20 মিনিটই যথেষ্ট। এর প্রভাবটা কি? স্নায়ুর ওপর চাপ কমবে, মনের ভয় ও অনিশ্চয়তা দূরে সরে যাবে, মন ধীরে ধীরে কিন্তু স্থির হয়ে যাবে। 2 নম্বর হলো জার্নালিং থেরাপি, অর্থাৎ কি নিজের সঙ্গে কথা বলা। সাড়ে সাতির সময় আত্মবিশ্বাস কমে যায়, নিজের আবেগ চেপে রাখলে মানসিক বিষক্রিয়া তৈরি হয়। লেখা মানে হলো সেই বিষ শরীর থেকে বার করে দেওয়া। কিভাবে করবেন? প্রতিদিন রাতে শোবার আগে একটি ডায়েরিতে 3টি প্রশ্নের উত্তর লিখুন। যে আজকে আপনি কি অনুভব করছেন? আপনার জীবনের সবথেকে বড় ভয়টা কি? আপনি কি নিয়ন্ত্রণ করতে পারছেন আর কি নিয়ন্ত্রণ করতে পারছেন না? এর ফলে কি হবে? আবেগ প্রকাশের নিরাপদ একটা মাধ্যম তৈরি হবে। নিজের চিন্তাকে পরিষ্কারভাবে দেখতে পাবেন, ভেতরের আতঙ্ক ধীরে ধীরে কিন্তু হালকা হবে। 3 নম্বর কি করবেন? সেলফ টক থেরাপি। এটা খুব গুরুত্বপূর্ণ। আয়নার সামনে নিজের সঙ্গে কথা বলা। কেন জরুরি? সাড়ে সাতির সময় আমরা নিজের উপর আস্থাই হারিয়ে ফেলি, আত্মসম্মানবোধ কমে যাবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে কথা বললে এক গভীর আত্মসংলাপ কিন্তু তৈরি হবে। কিভাবে করবেন? প্রতিদিন সকালে আয়নার সামনে এসে দাঁড়ান, নিজেকে বলুন, আমার কোনো সমস্যা নেই, আমার সমস্যা ঠিক আছে, আমার জীবনে যা ঘটছে সবই একটা বড় শেখার অংশ, আমি চট করে কিন্তু ভেঙে পড়ব না। এবং এর ফলে মানসিক প্রভাবটা কী হবে? কনফিডেন্সটা ফিরে আসবে, নেতিবাচক কথা বদলে যাবে ইতিবাচকে, ভিতরের মধ্যে কিন্তু আপনার ভেতরে সাহস জেগে উঠবে। এরপর যেটি করতে হবে, সীমাহীন গ্রহণযোগ্যতা, অর্থাৎ কি র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স। কেন জরুরি? সাড়ে সাতি আপনাকে এমন পরিস্থিতিতে ফেলবে যেখানে আপনি কিছুই কন্ট্রোল করতে পারবেন না। তখন এই মন্ত্র সবথেকে কার্যকর। আমি যেটা কন্ট্রোল করতে পারি না সেটা নিয়ে কিন্তু লড়াই করব না। কিভাবে করবেন? বারবার নিজেকে বলবেন, এটা হতেই হতো, এর মধ্যেও কিন্তু কিছু শেখার আছে, আমি আমার অবস্থাকে স্বীকার করে নিচ্ছি। তাতে করে কি হবে? অবসাদ কমে যাবে, জেদ কমে যাবে, শান্তি আসবে। অন্তর্নিহিত যে চাপ বা প্রেশার বা আতঙ্ক সেটি কিন্তু হালকা হবে। এরপর কি করতে হবে? গ্রাউন্ডিং টেকনিক। ভালো করে বুঝবেন, খুব গুরুত্বপূর্ণ এগুলো। কেন জরুরি? সাড়ে সাতির সময় অনেকেই হঠাৎ আতঙ্কে ভোগেন বা ফ্ল্যাশব্যাক পান। গ্রাউন্ডিং টেকনিক সেই সমস্ত মস্তিষ্ককে অবশ্যই কিন্তু কারেন্ট সিচুয়েশানে স্টেবল করতে সাহায্য করে, অর্থাৎ কি 5 4 3 2 1 টেকনিক। সর্বপ্রথম 5টি জিনিস দেখুন, 4টি জিনিস স্পর্শ করুন, 3টি শব্দ শুনুন, 2টি গন্ধ চিনুন, 1টি জিনিসের স্বাদ নিন। এতে করে কি হবে? মস্তিষ্ক এক জায়গায় কিন্তু স্থির হবে, আনস্টেবিলিটি কমবে, চঞ্চল মানসিকতা কমবে, এর ফলে আতঙ্ক কমে যাবে, মন মুহূর্তে স্থির হবে, উপস্থিতিতে ফেরা যাবে। এরপর কি করবেন? চুপ করে কাঁদা, সাইলেন্ট ক্রাইং থেরাপি। অর্থাৎ কি, কেন জরুরি এটা? অনেক সময় আমরা কান্নাকে দুর্বলতা ভাবি, কিন্তু কান্না হলো মনের বিষ ঝেড়ে ফেলার প্রাকৃতিক উপায়। কিভাবে চর্চা করবেন? সপ্তাহে 1 দিন 10 মিনিট সময় দিন নিজেকে একা থাকার জন্য। মোবাইল অফ করে কেবল ফিল করার চেষ্টা করুন। চোখ বেয়ে জল নামলেও সেটিকে কিন্তু আটকাবেন না। মানসিক প্রভাবটা কি? আবেগ হালকা হবে, হৃদয় মুক্ত হবে, চাপ কমে যাবে। 7 নম্বর কি বলবো? সৃষ্টিশীল চর্চা, অর্থাৎ কি ক্রিয়েটিভ এক্সপ্রেশন থেরাপি। কেন জরুরি? সাড়ে সাতির সময় একঘেয়েমি ও একদম এক জায়গায় স্থায়িত্ব কিন্তু গ্রাস করে। সৃষ্টিশীলতা তার বিরুদ্ধে কিন্তু এটা প্রতিষেধক হিসেবে কাজ করে। কি করবেন? গান শুনুন, ছবি আঁকুন, কবিতা লিখুন, রান্না করুন, বাগানে গাছেদের পরিচর্যা করুন। আপনার যেটা ভালো লাগে সেটাতে সময় দিন, প্রতিদিন অন্তত 30 মিনিট। এটা আপনাকে করতেই হবে। মানসিক প্রভাব কি? মস্তিষ্কে হরমোন যেমন ডোপামিন বা সেরোটোনিন নিঃসৃত হবে। এতে করে কিন্তু মস্তিষ্কে বা মনের মধ্যে আনন্দের সূত্রপাত হবে, বিষণ্ণতা কমবে, নিজের অস্তিত্বের প্রতি ভালোবাসা জন্মাবে। শেষ যে প্রতিকারটি বলবো, মনস্তত্ত্ব নির্ভর শনির দান কার্যক্রম। এটা আপনি করতেই পারেন। দান মানেই শুধু ধর্মীয় দৃষ্টিকোণ নয়, এটি মনের ইগো ভেঙে দেয়। বিশেষ করে যারা সাড়ে সাতিতে খুব ক্ষোভে থাকেন, রেগে থাকেন, মাথা গরম করেন, তাদের জন্য দান আত্মার সংস্পর্শে আসে। অর্থাৎ কি, প্রতি শনিবার অবশ্যই কিন্তু কালো তিল গঙ্গার জলে ভাসিয়ে দিতে পারেন। চারমুখো প্রদীপ জেলে সেই প্রদীপটিকে অবশ্যই কিন্তু কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন, কোনো কথা বলবেন না। এতে করে কী হবে? আত্মোপলব্ধি বাড়বে, দায়িত্ববোধ ও সহানুভূতি গড়ে উঠবে, অভিমান কিন্তু ভেঙে যাবে। অতিরিক্ত কিছু জিনিস আপনি চেষ্টা করতে পারেন, যেটি হলো অনেক ভোরে ঘুম থেকে উঠুন। শনি পছন্দ করে একটা ডিসিপ্লিন মেনটেন করে চলা।
সোশ্যাল মিডিয়া ব্রেক দিন। অর্থাৎ কি, সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিন নিজেকে দূরে রাখুন। ঘরে নীল রঙের ব্যবহার কিন্তু কমান, কারণ খুব ডিপ নীল বা নেভি ব্লু যেটাকে বলা হয় ব্লু রঙ কিন্তু মানসিক ক্লান্তি বাড়াতে পারে। অবশ্যই কিন্তু প্রতি শনিবার নিজের সারা সপ্তাহে যে কাজগুলো করেছেন তার ভালো খারাপ নিয়ে কিন্তু জাজমেন্ট করার চেষ্টা করুন। অবশ্যই কিন্তু শনিবার করবেন, সেটি অনেক সাহায্য করবে আপনাকে জীবনে ঠিকভাবে দাঁড়াতে। এই প্রতিকারগুলি মন, আত্মা ও আচরণের 3 স্তরে কাজ করে। আপনি চাইলে অবশ্যই কিন্তু পরবর্তীকালেও এর বেসিসে আমরা আরও ডিটেলস ভিডিও বানাবো। এখন যারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি শুনলেন, ধন্যবাদ। নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।